দুটো ইস্যু আছে। আমরা আগে যে ব্রিফিং হয়েছে এটা খুব কমন প্রশ্ন এবং খুবই জরুরি প্রশ্ন, কারণ আমাদের সবার মধ্যে এটা আছে যে ভর্তুকি তো চলছে, আমি যখন বেশি দামে জ্বালানি কিনছি, জ্বালানি কম দামে বিক্রি করছি, সেটা ভর্তুকি আমাকে দিতে হয়। এখন ভর্তুকি একটা জিনিস একটু ক্লিয়ার করে রাখা ভালো, জ্বালানির দাম বাড়িয়ে দিলে কিন্তু আমাদের রিজার্ভের ভালো কিছু হবে না। আমরা অনেকে, এটা আমি সোশ্যাল মিডিয়ার একটা জবাব একটু দেই, অনেকে মনে করছেন যে আমাদের রিজার্ভ খালি হবে। রিজার্ভ আসলে সাথে ভর্তুকি কমানোর কোনো প্রসঙ্গ নেই, কারণ আমরা জ্বালানি কিনবো আসলে বৈদেশিক মুদ্রা দিয়ে। সুতরাং আমি যদি জ্বালানির দাম বাড়িয়েও দেই, আমাকে অভ্যন্তরীণ ভাবে আমার দেশি মুদ্রার ভর্তুকিটা হবে না হয়তো, কিন্তু আমার জ্বালানি কেনার জন্য যে বৈদেশিক মুদ্রার উপর রিজার্ভের যে চাপ, সেই চাপটা থেকেই যাবে। দুই জিনিস। আবার যেটা বলছেন সেটা ট্রু যে আমরা যখন প্রচুর ভর্তুকি দিতে থাকি কি হয়, আমার তো অন্যান্য জায়গায় আমার আরো খরচ করার স্কোপ আছে, আমার একটা সরকারের তো অনেক জায়গায় বরাদ্দের প্রশ্ন আছে। এই প্রশ্নটা আসলে খুবই জরুরি, কিন্তু ভর্তুকি আমরা এখন পর্যন্ত কন্টিনিউ করছি, কারণ ভর্তুকি থেকে সরে আসলে যে ইম্প্যাক্ট ক্যালকুলেট করে, এটা টাফ ডিসিশন, কোনো সন্দেহ নাই। ভর্তুকি দিতে গেলে অর্থনীতিতে ব্লিডিং হয়। আবার যদি আমরা ভর্তুকি থেকে সরে আসি, বাংলাদেশে যে প্রবণতা থাকে যে খুব সিরিয়াস রকম ইনফ্লেশন হয়ে যেতে পারে, সেচ মৌসুম আছে, সেসব জায়গায় কঠোর অবস্থা হতে পারে। সো আমরা ফর দ্য টাইমিং এপ্রিল মাসে আমরা মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি যদি খুব খারাপ থাকে, এরকম যে কোনো সিদ্ধান্ত, মূল্য সংশোধনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তা বলা যাবে না, কারণ এটা ফ্যাক্ট। বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে আওয়ামী লীগের পরে ইন্টারিমের সময় অর্থনীতি খুব ভালো ছিল না। বাংলাদেশের অর্থনীতি খুব বেশি ব্লিডিং সহ্য করতে আসলে পারবে না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই ধরনের কথা বা কিছু ইঙ্গিত দিয়েছে। একটা স্বৈরাচারী শাসন যখন থাকে, কোনো মন্ত্রণালয় বেছে বেছে নাজুক হয় না, প্রত্যেকটা মন্ত্রণালয় নাজুক। এখন কম বা বেশি আছে, এখন অর্থনীতিতে বেশি চাপ ফিল করা যায়, কারণ লুটপাটটা হয়েছে যেহেতু ওখানে, এবং অর্থ মন্ত্রণালয়কে সেটা ম্যানেজ করার চেষ্টা করতে হয়, সেজন্য তারা অনেক বেশি এটা ফেস করছে প্রত্যেকটা জায়গায়। মানে আমি যখন একজন অ্যাক্টিভিস্ট হিসাবে কথা বলতাম, প্রায় বলতাম যে এই ধরনের একটা সরকার থাকার মূল প্রবলেম হচ্ছে সে যে ক্ষয়ক্ষতি করে যায়, সেটা রিবিল্ড করা ইজ রিয়েলি ভেরি টাফ। আমি একটা যুদ্ধ দিয়ে উদাহরণ দিই। ধরুন কাতারে যখন ইরানের মানে তার ড্রোন দিয়ে অ্যাটাক করছে, তার খুব বড় দু একটা গ্যাসের যে এলএনজি যে ইনফ্রাস্ট্রাকচার আছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ক্ষতিগ্রস্ত খুব সহজে করে ফেলা গেল একটা ড্রোন দিয়ে বা দুটো ড্রোন দিয়ে, কিন্তু বলা হচ্ছে এটা রিবিল্ড করতে কাতারের তো টাকার অভাব নাই, কিন্তু সে রিবিল্ড করতে তার 4-5 বছর লেগে যেতে পারে। সো ব্যাপারটা এইরকম যে 15 বছরের যে সমস্যা আছে, প্রত্যেকটা মিনিস্ট্রি কোনো না কোনো ফর্মে কম বা বেশি বা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং 49 ডেজ, আমি মনে করি আজকে 50th ডেজ সম্ভবত আমাদের 50তম দিন। খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এরকম একটা ভঙ্গুর অর্থনীতি এবং সিস্টেম, শুধু অর্থনীতির প্রশ্ন না, একটা স্টেট চালানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, সিস্টেম থাকে, সেগুলো আমরা খুবই ভেঙে পড়া অবস্থায় পেয়েছি। আমরা সেগুলো নিয়ে চেষ্টা করছি, আমরা ডিটেক্ট করতে পেরেছি, ডিটেক্ট করা হয়েছে এবং কাজও একই সাথে শুরু হয়েছে। আর অর্থনীতির ক্ষেত্রে তো আসলে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে একেবারে লুটপাটের একটা অর্থনীতির জায়গা থেকে এসে আমরা যখন কাজ করতে শুরু করতে যাচ্ছি, তখন একটা গ্লোবাল ক্রাইসিস আমাদেরকে সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত করলো। এটা তো আসলে দুর্ভাগ্যেরই ব্যাপার। এবং আমরা প্রায় বলছি আমাদের জনগণ যেন এটা মনে করে এটার ঝড় ঝাপটা কোনো না কোনো ফর্মে আমাদের সবার উপরেই কম বেশি পড়বে, এটা পড়বে, এটা একটু আমরা যেন মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমরা যদি সবাই কিছু কিছু করে ছাড় দিয়ে এটা অ্যাকসেপ্ট করি, আমরা আশা করি এটা উঠতে পারবো।